সে যখন 7-8 পড়ে তখনই ভাবে সে ডাক্তার হবে, তাই কিন্তু সে তখন থেকে পড়াশোনা করে। তো চিন্তাধারার পরিবর্তন যদি আগে থেকে না হয় তাহলে কিন্তু সেই জায়গাটায় যাওয়া যায় না। তো বলছে সোচ বদলো, খুদ কো বদলো, দুনিয়া বদলো, মিস্টার সমীর কুমার মোদী। চলুন আমরা আমাদের চিন্তাধারা বদলাবো এবং নিজেকে বদলাবো, তারপর দুনিয়া বদলাবো। কিন্তু কেন কেন আমরা আমাদের চিন্তাধারা বদলাবো, দুনিয়াকে বদলাতে যাবো কেন? চলুন নেক্সট। আমরা আমাদের চিন্তাধারা এই জন্যই বদলাবো যে আমাদের যে স্বপ্ন পূরণের আশা, আমাদের যে স্বপ্নগুলো আছে সেগুলো পূরণ করার যে আশা আছে, সেইটার জন্যই আমরা কিন্তু আমাদের চিন্তাধারাগুলোকে বদলাবো। এবং আমাদের প্রত্যেকটা মানুষেরই বেঁচে আছে যেহেতু আমাদের স্বপ্ন আছে, এবং যার স্বপ্ন নেই সে কিন্তু অ্যাকচুয়ালি বেঁচে নেই। স্বপ্ন আছে থেকেই আমরা আমাদের কাজগুলো, দৈনন্দিন কাজগুলো করি, বিভিন্ন ঘাত প্রতিঘাতের মধ্যে দিয়ে আমরা চলি, যেহেতু আমাদের স্বপ্ন আছে। এবং এই স্বপ্নগুলো পূরণ করার জন্যই কিন্তু আমাদের পরিবর্তন করতে হবে নিজেদেরকে, নিজেদের চিন্তাধারা বদলাতে হবে এবং নিজেদেরকে পরিবর্তন করতে হবে। চলুন এই স্বপ্নগুলো কি? এই স্বপ্নগুলো হচ্ছে আমাদের সবারই, কম বেশি সবারই এই স্বপ্নগুলোই থাকে। একটা বড় বাড়ি হবে, ফ্যান্সি কার থাকবে, বিদেশে দেশে ঘুরে বেড়াবো নিশ্চিন্তে, এডুকেশন, বাচ্চাদের জন্য ভালো শিক্ষার ব্যবস্থা করব, পরিবারের জন্য ভালো চিকিৎসার ব্যবস্থা করব, এবং একটা ভালো টাইম, সারাদিনে ভালো একটা টাইম পরিবারের সকলের জন্য দিব। দেখুন যারা বিজনেস করে, যারা টাফ শিডিউলের মধ্যে চলে, তারা কিন্তু পরিবারে বেশিটা টাইম দিতে পারে না। যদি দেয়ও তবুও কিন্তু বিজনেসের চিন্তা ভাবনা মাথায় থাকে, তারপরে তারা খুব কম সময় কিন্তু পরিবারে দিতে পারে, খুব কম সময়। যে জন্য আমরা আছি, যার জন্য আমরা কাজ করছি, সেই পরিবারেই যদি সময়টা না দেওয়া যায়, তাহলে ওইভাবে বেঁচে থেকে ওইভাবে ইনকাম করে তেমন কোনো লাভ কিন্তু নেই, শুধু ইনকামই হবে, বাকি কিছুই হবে না। চলুন কোয়ালিটি টাইমও চাই এবং রিকগনিশন। এই যে আমরা খেটে খুঁটে এত কিছু করব, তার পরিবর্তে কিছু সম্মান পাওয়ারও কিন্তু আমরা আশা করি। তো এই সমস্ত আশা কিন্তু আমাদের মধ্যে আছে এবং এইগুলোই কিন্তু আমাদের ড্রিম। আর এই ড্রিমগুলো পূরণ করার জন্যই কিন্তু আমাদের নিজেদের চিন্তাধারার পরিবর্তন করতে হবে এবং অন্যকে পরিবর্তন করতে হবে। চলুন নেক্সট। আচ্ছা, ইনকাম করার জন্য কি কি ধরনের ভাবে ইনকাম করা যায়, কি কি ধরন আছে ইনকাম করার জন্য? একটা হলো অ্যাক্টিভ ইনকাম আর একটা হলো প্যাসিভ ইনকাম। এই দুই ধরনের ইনকাম হয় কিন্তু। এবং এই অ্যাক্টিভ ইনকামের মধ্যে কারা করছে না, এমপ্লয়ি বলতে যারা চাকরি বাকরি করেন তারা, এবং সেলফ এমপ্লয়েড মানে যারা ব্যবসা করেন ছোটখাটো, বা ডাক্তার, সিএ, লয়ার, এরা অ্যাক্টিভ ইনকামের মধ্যে করছে। কাজ করলে পয়সা আছে, কাজ না করলে পয়সা নেই। এবং প্যাসিভ ইনকাম কাদের আছে না, যাদের প্রচুর পয়সা আছে, পয়সাটাকে ইনভেস্ট করছে, যে কোনো জায়গায় ইনভেস্ট করে সেখান থেকে প্রতি মাসে তার সুদটা তিনি দিয়ে দিচ্ছেন। এবং এছাড়াও আর কারা আছে না, বিজনেস ওনার, যাদের প্রচুর পয়সা আছে, কোম্পানি ফরমেশন করেছেন এবং সেখান থেকে তিনি আয় করছেন, তিনি পয়সা লাগিয়েছেন, মানুষের কাজ করছে, তিনি আয় করছেন। তো এইভাবে প্যাসিভ ইনকাম আর অ্যাক্টিভ ইনকাম আমাদের এই দুটো মডিউলে কিন্তু ইনকাম হয়। চলুন নেক্সট আমরা দেখে নিই। এবার প্যাসিভ ইনকাম আর অ্যাক্টিভ ইনকাম যেহেতু এই দুটো মডেলে ইনকাম হয়, তো আমরা কোন জায়গায় আছি এটা আগে নিজেকে বুঝতে হবে যে আমরা কোন জায়গায় আছি। যদি আমরা অ্যাক্টিভ ইনকামে থাকি তাহলে প্যাসিভ ইনকামের কি প্রয়োজন সেটা লকডাউনের সময় আমরা বুঝেছি। অ্যাক্টিভ ইনকাম ওই সময় অনেকে চলে গেল, লকডাউনের সময় অনেকেরই অ্যাক্টিভ ইনকাম বন্ধ হয়ে গেছিল। সেই সময় যদি প্যাসিভ ইনকাম থাকতো তাহলে সেই মানুষগুলোর, বহু মানুষের সমস্যায় পড়েছিল, সেই সমস্যা কিন্তু পড়তো না। তো অ্যাক্টিভ ইনকাম আর প্যাসিভ ইনকাম, অ্যাক্টিভ ইনকাম আপনাকে ভালো রাখবে আর প্যাসিভ ইনকাম আপনি না থাকলেও আপনার পরিবারকে ভালো রাখবে। এবং এই অ্যাক্টিভ আর প্যাসিভ ইনকাম, যদি আপনি প্যাসিভ ইনকাম করতে চান, যদি আপনার কাছে পয়সা না থাকে, টাকা পয়সা না থাকে, সেই রকম পরিস্থিতি না থাকে, তাহলে আপনি কি করবেন না? অবশ্যই করবেন। কারণ আগে এই সুবিধা ছিল না, আগে আমাদের বাপদাদাদের সময় এই সুবিধা ছিল না যে আপনার ইচ্ছা থাকলেও আপনি অন্য কিছু করতে পারতেন না। কিন্তু এখন সেই সুযোগটা আছে। আপনি চাইলে আপনার কাছে পয়সা না থাকলেও আপনি প্যাসিভ ইনকামে যেতে পারেন এবং প্যাসিভ ইনকাম করে আপনি আগামী আপনার 3টা জেনারেশনকে আপনি সিকিউর করতে পারেন। চলুন কিভাবে না, আমরা আমাদের প্রোডাক্টের মাধ্যমে আমরা কিন্তু আমাদের প্যাসিভ ইনকামে যাই।
আমাদের কোম্পানি ওদিকে যেহেতু প্রোডাক্ট ওরিয়েন্টেড, তো আমরা সেই দিকটাই দেখবো। চলুন, আমাদের কোম্পানি কি করে না, প্রোডাক্ট তৈরি করে। এইরকম ভাবে সব কোম্পানি কিন্তু প্রোডাক্ট তৈরি করে, প্রোডাকশন সব কোম্পানিরই হয়। এবং এই প্রোডাকশন যে হয়, সেই প্রোডাক্টটা কার দরকার হয়? একটা সাবান যে তৈরি হয়, কার দরকার হয়? কাস্টমারের। তো কাস্টমার আর কোম্পানি এই দুজন থাকলেই তো হয়, তাই তো? আমরা যদি সরাসরি ভাবুন, যদি আগে এরকম সিস্টেম ছিল না, তাই যে কোম্পানি একটা তৈরি করবে প্রোডাক্ট আর আমি নিয়ে আসবো, এটা সিস্টেম ছিল না। আগে কি ছিল না সিস্টেমটা? কেমন এখন আছে যেটা ট্র্যাডিশনাল মার্কেটে, না কোম্পানি প্রোডাকশন তৈরি করবে এবং সেটা ডিস্ট্রিবিউটরের কাছে পাঠাবে, ডিস্ট্রিবিউটর সেখান থেকে কিছু মুনাফা করে হোলসেলারের কাছে পাঠাবে, হোলসেলার সেখান থেকে কিছু মুনাফা করে রিটেলারের কাছে দেবে এবং রিটেলার সেখান থেকে আরো কিছু মুনাফা করে আমাদেরকে দেবে। মানে আমাদেরই পয়সা আমরা রিটেলার, হোলসেলার, ডিস্ট্রিবিউটরের মাধ্যমে কোম্পানিকে পাঠাবো। একটা 35 টাকার জিনিস আমরা 100 টাকায় কিনবো, বাকি যে মাঝখানে যে টাকাটা সেটা কিন্তু আমাদেরই পয়সা, অন্যরা ভোগ করবে যাদের পয়সা আছে। তো এইটাকে যদি আপনি বাঁচাতে চান, এই জিনিসটাই যদি আপনি না করাতে চান, তার জন্য আপনাকে ডাইরেক্ট সেলিং আসতে হবে। এরকম না কোম্পানি প্রোডাকশন করবে এবং সেই প্রোডাকশন আপনার কাছে সরাসরি চলে আসবে। যত রকম বেনিফিট মাঝখানে ছিল, সেই বেনিফিটগুলো বিভিন্ন রকম ভাবে আপনি ফেরত পাবেন। এটাকেই বলছে ডাইরেক্ট সেলিং। এবং এই ডাইরেক্ট সেলিং ভারতবর্ষে প্রথম যিনি আনেন তিনি হচ্ছেন আমাদের সমীর মোদী। চলুন নেক্সট, বেনিফিট অফ ডাইরেক্ট সেলিং।